আজকে যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের নীল বিদ্রোহ। এই নীল বিদ্রোহ হয়েছিল তোমরা সকলে জানো যে 1859 থেকে 60 খ্রিস্টাব্দে। আর এই নীল বিদ্রোহের আলোচনা করতে গেলে আমাদের তার কারণ আলোচনা করতে হবে, তার সাথে আমাদের তার বৈশিষ্ট্য আলোচনা করতে হবে, এবং তার সাথে আমাদের আলোচনা করতে হবে তার গুরুত্ব এবং তার যে তাৎপর্য পর্যালোচনা। এই সব দিকগুলোই আমরা এই নীল বিদ্রোহ আলোচনা করতে গেলে দেখতে পাবো। এই নীল বিদ্রোহ আলোচনা করতে হলে প্রথমে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে নীল বিদ্রোহ কাকে বলে, না নীল বিদ্রোহ কি, বা এই নীল বিদ্রোহের সূত্রপাত ঘটছে কিভাবে। আমরা দেখতে পাবো যে 19 শতকের ইউরোপ থেকে ভারতে আসা যে নীলকর জমিদাররা নীল চাষীদের ওপর যে অকথ্য অত্যাচার চালিয়েছিল 1859 থেকে 60 খ্রিস্টাব্দে, তাকে বলা হয় নীল বিদ্রোহ। এটাই শুধু নীল বিদ্রোহ বললে হবে না, এর সাথে সাথে বিভিন্ন ঐতিহাসিক কিভাবে নীল বিদ্রোহটাকে তুলে ধরছেন বা কিভাবে এই নীল বিদ্রোহটাকে দেখিয়েছেন যুক্তি তর্কে, সেটাকেও আমরা তুলে ধরব। এছাড়াও আমরা দেখতে পাবো ঐতিহাসিক বিপানচন্দ্রের মতে বা তিনি বলছেন যে নীল বিদ্রোহটা কি। এখানে আমরা দেখতে পাবো যে তিনি বলছেন যে নীল বিদ্রোহ হলো যে বাংলায় একটা ভয়াবহ যে বিক্ষোভ ঘটেছিল এবং বাংলাদেশকে যে ছিন্ন বিচ্ছিন্ন করেছিল, সেটাও আমরা এই বিদ্রোহে দেখতে পাবো। এছাড়াও আমরা দেখতে পাবো যে ফরাসি যে লুই বোনার্ড, তিনি ভারতের এই নীল বিদ্রোহের সূচনা করছেন, এবং ক্যারল ব্লুম যিনি নীল পুঁথিগেলাকে স্থাপন করছেন। এটা একটা নীল বিদ্রোহ সম্পর্কে আমরা জানতে পারলাম যে এটা একটা নীল বিদ্রোহের স্ট্রাকচার বা তোমাদের এই গঠনটা তোমরা লিখতে পারো পরীক্ষায়। এরপরে আমরা দেখবো যে নীল বিদ্রোহের যে কি কারণগুলো কি কি, নীল বিদ্রোহের কারণ তো হঠাৎ হয় না বা কারণ তো আসে না, তার পিছনে কিছু যুক্তি বা থাকে। সেই নীল বিদ্রোহের কারণ কি না, এটা আমরা একটা বলতে পারি যে এই বিদ্রোহ ছিল একটা সফল আন্দোলন। কারণ এই বিদ্রোহকে সফল আন্দোলন বলবো কেন, এই বিদ্রোহকে সফল আন্দোলন বলার পিছনে রয়েছে না, এটা ছিল একটা গণ আন্দোলন এবং এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, যা হিন্দু মুসলিম ঐক্য এবং ঐক্যটা একত্রভাবে জড়িত ছিল বা যুক্ত ছিল। সেই ক্ষেত্রেও আমরা এটাকে বলতে পারি। হয়তো অনেক সময় পরীক্ষায় দেয় যে নীল বিদ্রোহ কি একটি নিছক ধর্মীয় আন্দোলন বলা যেতে পারে, তখন এই উত্তরে তোমরা লিখবে না, এটাকে নিছক ধর্মীয় আন্দোলন বলা যেতে পারে না, কারণ এটা একটা ছিল স্বতঃস্ফূর্ত আন্দোলন বা সফল আন্দোলন। সেই কারণে আমরা এটাকে একটা নিছক ধর্মীয় আন্দোলন বা ধর্মীয় আন্দোলন বলতে পারি না। এরপর আমরা আসবো যে নীল বিদ্রোহের কারণ। এই নীল বিদ্রোহের কারণ কি না, আমরা এখানে দেখতে পাবো যে দাদন, এই দাদন কোথার অর্থ হলো অগ্রিম অর্থ। এটা আমরা সকলেই জানি যে তখন কি করতো না, নীলকর সাহেবেরা এই নীল চাষীদের কি দিত, দাদন দিত। দাদন দিত তারা দাদন নীল চাষের জন্য তারা দাদন নিত, এবং পরবর্তীকালে যখন তারা এই দাদনটা আর মেটাতে পারতো না, তখন তাদের পক্ষে পরবর্তীতে তাদের পক্ষে আরো ভারের বোঝা আরো বেশি হয়ে উঠতো। এক দ্বিতীয়ত তোমরা বলতে পারো যে একটা পঞ্চম আইন 1830 খ্রিস্টাব্দে হয়েছিল। এই পঞ্চম আইন অনুসারে আমরা দেখতে পাবো যে কি করছে না, নীলকররা দাদন নিচ্ছে ঠিক, কিন্তু দাদন নেওয়ার পরে জমিতে চাষ করছে না, তার ফলে ওই নীল চাষীদের কি করা হচ্ছে, অভিযুক্ত করা হচ্ছে জেলের মধ্যে। এবং এই জেলে অভিযুক্ত করা হলেও আমরা দেখতে পাবো এই নীল চাষীদের যে অভিযুক্ত করছে, কিন্তু এই নীল চাষীদের ওই জেলে বাজেয়াপ্ত করার পর তাদের কিন্তু বিচার করার কোনো অধিকার ছিল না, সেটা সম্পূর্ণ নীল চাষী নীলকর সাহেবদেরই ছিল। এছাড়াও আমরা দেখতে পাবো যে নীলকর সাহেবেরা কি করছে না, নীল চাষীদেরকে ওই নীলকুঠিতে এনে তাদের তো এক অকথ্য অত্যাচার তো চালাচ্ছে, তার সাথে তাদের যে স্ত্রী এবং পুত্র আছে তাদের ওপরও কি করছে, অপহরণ চালাচ্ছে তাদের ওপর। এইগুলো তোমরা কারণে লিখতে পারো। এরপরে আমরা দেখতে পাবো এর অবস্থান, এই নীল বিদ্রোহ কত দূর বিস্তার ঘটেছিল সেটা আমরা সকলেই জানি যে নদীয়ার চৌগাছা গ্রাম পর্যন্ত। এখানে আমরা দেখতে পাবো বিষ্ণুচরণ বিশ্বাস এবং এই দিগম্বর বিশ্বাস কি দুই ভাই যারা ছিল, তারা এই নীল বিদ্রোহ আন্দোলনের সাথে যুক্ত বা এই বিদ্রোহের সূচনা করেন। এই বিদ্রোহের সাথে অনেক ব্যক্তির নাম পাবো, সেখানে আমরা হয়তো সর্দার বিশ্বনাথের নাম পাবো, এছাড়াও আমরা অনেক নাম পাবো, যেহেতু হয়তো আমার এখন মনে নেই, বই দেখে আমি বলে দিচ্ছি যে কার কার নাম আছে। এখানে আমরা দেখতে পাবো রফিক মন্ডল, বৈদ্যনাথ সর্দার, কাদের মোল্লা, মেঘনায় সর্দার, এই সকলগুলো আমরা দেখতে পাবো। এছাড়াও তোমাদের একটা পরীক্ষায় প্রশ্ন অনেক সময় এসে থাকে যে বাংলার নানা সাহেব কাকে বলা হয়, সেটার উত্তর হবে রামরতন মল্লিককে বলা হয় বাংলার নানা সাহেব। এরপরে আমরা আসবো যে এখানে বিভিন্ন ঐতিহাসিক ঐতিহাসিক নয়, বিভিন্ন ব্যক্তিগুলো জড়িত ছিল।
এইখানে তোমরা পড়ে নেবে, বইয়ে আছে যে বিদ্রোহের বিস্তার কি। এরপর আমরা দেখতে পাবো যে এই আন্দোলনের অবসান এই যে কত বলবো 1862 খ্রিস্টাব্দে এই লেফটেন্যান্ট গভর্নরের ক্ষেত্রে এই অবস্থানটা ঘটছে এবং এখানে রেভারেন্ড জেমস লংয়েরও নাম আমরা পাবো। এছাড়াও আমরা 1862 খ্রিস্টাব্দে সরকার নীল আইন পাশ করে কি করছে, নীল চাষ প্রজা সম্পূর্ণ ইচ্ছাধীন বলে ঘোষণা করলো এবং বলপূর্বক নীল চাষের উপর নিষেধাজ্ঞা জারি হলো। এদিকে রাসায়নিক পদ্ধতিতে কৃত্রিম নীল ইউরোপের বাজারে ভারতীয় নীলের চাহিদা হ্রাস পায়, মানে তখন কৃত্রিম পদ্ধতিতে নীল চাষ শুরু হয়ে গেল, যার ফলে আমরা দেখতে পাবো যে ইউরোপীয় যে বাজার ছিল সেই ইউরোপীয় বাজারের তুলনায় মানে ভারতীয় বাজারের তুলনায় ইউরোপের বাজারে চাহিদা তো বাড়লোই, তার সাথে ভারতীয় বাজারের চাহিদাটা কি হলো, হ্রাস পেল। এটা হচ্ছে একটা মানে এই নীল চাষে হ্রাস পায় এবং নীল চাষ প্রায় উঠেই যায়, আস্তে আস্তে আমরা নীল চাষটাকে দেখতে পাবো যে প্রায় কি উঠেই যাচ্ছে। এরপর আমরা দেখতে পাবো যে এই নীল চাষের বৈশিষ্ট্যগুলো কি কি না, নীল চাষ এটা একটা বলবো যে এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন বা সফল আন্দোলন, আর এই আন্দোলনে হিন্দু মুসলিম মানে উভয়েই এই আন্দোলনে জড়িত ছিল। আর এছাড়াও আমরা দেখতে পাবো যে এই বিদ্রোহে জমিদার ও মধ্যবিত্ত শ্রেণী অংশগ্রহণ না করলেও নীল বিদ্রোহের প্রতি তাদের অনেকেরই সমর্থন ছিল, মানে যোগদান না দিলেও ওই নীল বিদ্রোহ যে করেছিল সেই বিদ্রোহের প্রতি তাদের অনেকেরই সমর্থন ছিল। এছাড়াও আমরা এই বিদ্রোহে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা দেখতে পাবো, তাছাড়াও আমরা সোম প্রকাশ দেখতে পাবো এবং গ্রামবার্তা প্রকাশিকার কোথাও আমরা এখানে দেখতে পাবো। নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী এই সকল পত্রিকাগুলোনে ফুটে উঠেছে। এছাড়া বেশ কিছু ধর্মযাজক যারা এই নীল চাষীদের সাহায্য করেছিল, এক্ষেত্রে লং সাহেবের নাম বিশেষ উল্লেখযোগ্য। এরপরে আমরা এই যে নীল বিদ্রোহ আলোচনা করছি, নীল বিদ্রোহ আলোচনা করতে গেলে তার পর্যালোচনা করাটা খুবই জরুরি। নীল বিদ্রোহ বাংলা তথা ভারতের ইতিহাসে একটা গৌরবময় ঘটনা বলতে পারি, কারণ এটাই একটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন ছিল নীল বিদ্রোহ। এছাড়াও আমরা দেখতে পাবো নীল বিদ্রোহ গ্রামীণ অভ্যুত্থান হলেও এর মধ্যে কলকাতা শহরে শিক্ষিত মধ্যবিত্ত মানুষের মধ্যে প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করে। এছাড়াও কলকাতা থেকে প্রকাশিত হিন্দু প্যাট্রিয়ট, এছাড়াও ইন্ডিয়ান ফিল্ড, ইন্ডিয়ান মিরর এবং সম্প্রকাশ প্রভৃতি পত্রিকায় নীল বিদ্রোহের সমর্থন লেখা প্রকাশিত হয়। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নির্ভীকভাবে অত্যাচারের কথা তুলে ধরতে শিবনাথ শাস্ত্রী, হরিনাথ মুখোপাধ্যায় সম্পর্ক লিখেছেন। নীলকর অত্যাচার সেটেছে নিবারণ হরিশের অক্ষয় কীর্তি, এই কার্যে তিনি দেহ মন সামর্থ্য সকলেই নিয়োগ করেছিলেন। এছাড়াও আমরা দেখতে পাবো এই নীল দর্পণটা তোমাদের পার্টিকুলার আমি পড়াবো, যদিও পরে আমি আরো ভিডিও নিয়ে আসবো। সেই দীনবন্ধু মিত্রেরই লেখা, সেটা হচ্ছে নীল দর্পণ। এটা তোমাদের এসে কিউ প্রশ্ন আসতে পারে যে নীল দর্পণ নাটকটি কার লেখা, সেটা দীনবন্ধু মিত্র। এই নীল দর্পণ নাটকে কি কি হয়েছিল, শুধু এই একমাত্র নীল দর্পণ নয়, তখনকার দিনে অনেক দর্পণের কথা বলা হতো। কি কি সেই রকম বলতে গেলে জমিদার দর্পণ, কৃষক দর্পণ, এরকম বিভিন্ন দর্পণের কথা তুলে ধরা হতো। এই নীল দর্পণ, নীল কথার অর্থ হচ্ছে কি ইন্ডিগো এবং দর্পণ কথার অর্থ হচ্ছে মিরর। সেই ক্ষেত্রে এই তখনকার দিনে এই দর্পণ কথাটা ব্যবহার করা হতো শুধু এই নীল দর্পণ মানে নীল দর্পণের ক্ষেত্রে নয়, ওই আগে যেমন বললাম জমিদারি দর্পণ, তারপরে বিভিন্ন দর্পণের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হতো। এছাড়াও আমরা দেখতে পাবো শিশির কুমার ঘোষ তিনি কি বলছেন, তিনি বলছেন যে বঙ্গদেশে ব্রিটিশ রাজত্বকালীন নীল বিদ্রোহী হলো একটা প্রথম বিপ্লব এবং এই নীল বিদ্রোহের গুরুত্বটা কি ছিল বা তার তাৎপর্যটা কি সেটা আমরা একটু আলোচনা করে নিই। এই নীল বিদ্রোহের ব্যাপকতা লক্ষ্য করে বাংলার লেফটেন্যান্ট গভর্নর 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠন করে, আর এই কমিশন কৃষকদের অভিযোগগুলি সত্য ও যথার্থ বলে মেনে নেয়। দ্বিতীয়ত বলতে পারি যে নীল কমিশনের সুপারিশের ভিত্তিতে ব্রিটিশ সরকার 1862 খ্রিস্টাব্দে নীল কমিশন পাস করে এবং তৃতীয়ত আমরা বলতে পারি 1868 খ্রিস্টাব্দে এই নীল কমিশনের চুক্তিটি কি করা হয়, সম্পূর্ণভাবে রদ করা হয়। আর এই বিদ্রোহে বেশ কিছু জমিদার ও বাংলার শিক্ষিত বুদ্ধিজীবী সম্প্রদায় যোগদান করে এবং ঐক্যবদ্ধ আন্দোলনের নজির স্থাপন করেছিল, যা ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে প্রস্তুত করেছিল। এটা ছিল তোমাদের নীল বিদ্রোহ এবং তোমরা শেষে একটা কনক্লুশন বা উপসংহার দিয়ে দেবে যে এই নীল বিদ্রোহে আমরা দেখতে পাবো যে নীলকর সাহেবরা যেভাবে নীল চাষীদের মানে অত্যাচার বা অকথ্য করেছিল, কিন্তু শেষ পর্যন্ত এই আন্দোলনকে দমিয়ে রাখতে পারেনি। তা সুতরাং বা সর্বোপরি আমরা বলতে পারি এই আন্দোলন ছিল যথার্থ একটি ধর্মীয় বা স্বতঃস্ফূর্ত আন্দোলন, আর এই আন্দোলনের গুরুত্ব ছিল অপরিসীম। এইভাবে তোমরা একটা কনক্লুশন দিয়ে শেষ করে দেবে। এটা ছিল তোমাদের নীল বিদ্রোহের টপিক আজকে।